পার্বত্য জেলা রাঙামাটি থেকে আমার এবারের গন্তব্য ছিল প্রাণের শহর দ্বীপ জেলা ভোলা, যেখানে দিনাদিন রাঙামাটি থেকে কিভাবে ভোলায় আসলাম, কোথা দিয়ে এলাম, আসার পথে কি কি ঘটেছিল আমাদের সাথে এবং যাত্রাপথে ভোলার মানুষের কিছু দুঃখ কষ্ট তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সময়টি ছিল বেলা 11টা বুধবার। আমরা রাঙামাটির বনরূপা বাজারের ভিডিও শেষ করে এখন রওনা করেছি আমাদের নিজস্ব শহর দ্বীপ জেলা ভোলাতে। রাঙামাটি থেকে আমরা সিএনজি করে চলে যাচ্ছি রানীহাটের দিকে। তো বিদায় রাঙামাটি, আবার আসবো। জায়গাটা খুবই সুন্দর, রাঙামাটি অনেক ভালো লেগেছে, রাঙামাটির মানুষও ভালো। এখন যাচ্ছি। তো যাত্রাপথে আমরা আপনাদেরকে পাহাড়ি কিছু রাস্তা দেখাবো, অবশ্যই আপনারা সেগুলো এনজয় করবেন। পাহাড়ি রাস্তাগুলো বেশ আঁকাবাঁকা, একবার ডানে একবার বামে, আবার উপরে নিচে, এভাবেই চলতে হয় আমাদের। তবে এসব রাস্তায় চলতি অবস্থায় বেশ ভালো লাগে, কারণ দুপাশেই রয়েছে বিশাল বড় পাহাড়, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় অনেকক্ষণ চলতে চলতে আমরা অবশেষে রানীরহাট বাজারের কাছে পৌঁছে গিয়েছি। আর আমাদের সিএনজিটি রানীরহাটের পর আর যাবে না। বলতে গেলে রাঙামাটির স্থানীয় সিএনজি গুলো রানীরহাট পর্যন্তই আসতে পারে। রানীরহাট বাজারে নেমে পড়েছি। এখন রানীরহাট থেকে আমরা চট্টগ্রাম যাওয়ার সিএনজি খুঁজবো। আপনারা চাইলে কিন্তু সবাই আমরা রাঙামাটি থেকেই বাসে উঠতে পারতাম। আমার বাস আসতে অনেক দেরি হবে, আমাদের যে তাড়াতাড়ি যেতে হবে, লঞ্চ ধরতে হবে ভোলা যাওয়ার জন্য। তো আমাদের এই ভিডিওতে একটা চ্যালেঞ্জও আছে বলতে গেলে। আমরা লাস্ট লঞ্চ হচ্ছে 4:30টায়। তো বিকাল 4:30টার মধ্যে আমরা কি মধু চৌধুরী ঘাট পৌঁছতে পারবো কিনা সেটাও আমরা এখন এই ভিডিওতে দেখাবো। আর ওটা না পেলে আমরা কিন্তু লঞ্চ পাবো না। আর ওইটাই হচ্ছে আমাদের এখন মূল টপিক। আপনারা দেখে থাকুন যে আমরা লঞ্চটা পাই কিনা। রানীরহাট থেকে আবারও সিএনজি নিয়ে আমরা যাচ্ছি চট্টগ্রামের বড়দিঘির পার। আর সামনেই দেখতে পাচ্ছেন ট্রাক ভর্তি গাছ যাচ্ছে, আর এগুলি হচ্ছে সেই সেগুন গাছ যেগুলো পাহাড় থেকেই নেওয়া হয়ে থাকে। তো এসব বিষয়গুলো দেখতে দেখতে আমরা অবশেষে কিন্তু চট্টগ্রামের কাছে পৌঁছেও গিয়েছি। তো আমরা এখন হাটহাজারী চলে এসেছি। এখন সরাসরি যাব বড়দিঘির পার বা বড় দিঘির পারও বলে থাকে। তো অনেক যানজট হাটহাজারীতে। আসলে এখানে চৌরাস্তা রয়েছে, এখানে সব সময় জাম থাকে। আর এই জাম পার হওয়ার পরেই আমরা খুবই দ্রুত পৌঁছে যাব। এখন হচ্ছে বড়দিঘির পার এসে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে ভাটিয়ালি আর্মি ক্যাম্পের মধ্যে দিয়ে মূলত যাব। তো এগুলো হচ্ছে এখানে লেগুনা পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়। তো আমরা তার মধ্যে থেকে যে কোনো একটাই হচ্ছে উঠবো। আমরা আবারও পাহাড়ি রাস্তায়। আর এই চট্টগ্রামের ভাটিয়ালি খুবই সুন্দর। আপনি যাওয়ার সময় এখানেও দুপাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন, পাশাপাশি আর্মি ক্যাম্পও দেখতে পারবেন। সেই সাথে মোটামুটি অল্প সময়ের মধ্যে আপনি মূল গন্তব্যে পৌঁছেও যাবেন। প্রচুর পরিমাণ যানজট, প্রচুর। রাস্তা পার হতেই মূলত কষ্ট হয়ে যাবে। তো সামনে দিয়ে পার হতে হবে রাস্তা। ট্রাক আর ট্রাক, চট্টগ্রাম মানে হচ্ছে ট্রাকের খেলা। তো আমরা এই ভাটিয়ালি এসে এই যে শাহী গাড়ির টিকিট নিয়েছি মধু চৌধুরী ঘাটে যাওয়ার জন্য। এখন হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছি, বলছে 20 মিনিটের মধ্যে চলে আসবে। তো অলরেডি 10 মিনিট হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণ যানজট, এখানেই মূলত গাড়ি আসবে আর আমরা এই গাড়িতে করে মূলত গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এখন মধু চৌধুরী ঘাটে চলে যাব। আর সেক্ষেত্রে ভাই আরিফ ভাই সহকারে বাসে উঠে পড়লাম। এইমাত্র গাড়ি ভাটিয়ারি থেকে ছেড়ে যাচ্ছে শাহী, আর 12টা 57 বাজে এখন। তো আমাদের যে টাইমটা বলেছি ওই টাইমটার মধ্যে আমরা পৌঁছাতে পারবো কিনা এটাই এখন মূল উদ্দেশ্য। আর সেখানে গিয়ে আমরা ভোলায় পৌঁছাতে কি হতে পারে আমি এখনো জানি না, কারণ যেহেতু আমরা নদীর পাড়ের মানুষ। লঞ্চ বন্ধ হয়ে গেলে তো আবার ঝামেলা। এখন আল্লাহ ভরসা দেখি কি আছে কপালে। তো যাত্রা শুরু করতেছি, সবাই দোয়া করবেন যাতে যাত্রা যেন শুভ হয়। তো এখন বাজে হচ্ছে 3:18 আর পৌঁছে গিয়েছি নোয়াখালী চৌমোহনী চৌরাস্তা। চৌমুহনী থেকে গাড়ি ছাড়ার পরে এবার আমাদের গন্তব্য লক্ষ্মীপুর। আর লক্ষ্মীপুর যাওয়ার পরে মধু চৌধুরী ঘাট যেতে বেশি একটা সময় লাগবে না। আর হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, আমরা অবশেষে লক্ষ্মীপুর পৌঁছেও গিয়েছি। যদিও এখনো কিন্তু আমাদের আসল গন্তব্যে পৌঁছতে পারেনি, কারণ আমাদের ঘাটে যেতে হবে। আর আজকে বুঝতে পারলাম সময়ের কি পরিমাণ মূল্য। আসলে আপনি যখন এরকম পরিস্থিতিতে থাকবেন তখন সময়টার মূল্য হারে হারে টের পাবেন। আজকে যেখানেই যাচ্ছি একের পর এক দেরি হয়ে যাচ্ছে। আসলে যত দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি ততই স্লো হয়ে যাচ্ছি।
মধু চৌধুরী ঘাটে পৌঁছে গিয়েছি। এখন বাজে হচ্ছে 4:38। ওই ভাই লঞ্চ পাবো না ভাই, তাড়াতাড়ি দৌড়ান 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 দৌড়ান। আসলে আমাদের লঞ্চের সময় আছে অল্প একটু, এখন যাই না লঞ্চ আসে না চলে গেছে। চলেন চলেন চলেন। 8 মিনিট লেট হয়ে গিয়েছে, লঞ্চ আসে না নাই তাই জানি না। ঘাটে গিয়ে যদি পাই তাহলে তো ভালোই হবে, তো দেখি কি আছে কপালে। তো আমরা এখন ঘাটে পৌঁছে গিয়েছি। সব কিছু কেন জানি নীরব মনে হচ্ছে, লঞ্চ আসে না গেছে তাই জানি না। আছে আছে ও মাই গড, কি বলে লঞ্চ নাকি 3টার পরে বন্ধ হয়ে গেছে। এত কষ্ট করে আসলাম, আল্লাহ ভাই লঞ্চ নাই কেন? আসলে ভোলার মানুষের দুঃখ কষ্ট দেখার মতো মনে হয় কেউই নেই। যেখানে এই মধু চৌধুরী ঘাট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করে থাকে, সেখানে বিকেল 3টার মধ্যেই লঞ্চ বন্ধ হয়ে যায়। আগেও 60 থেকে 70 জন বা এরকম মানুষ গিয়েছে আরও একটি ট্রলারে করে। তাহলে বুঝেন এত যাত্রী আসা যাওয়া, তারপরও সার্ভিসটা কি পরিমাণ লো, কি আর বলবো। মানে বলতে গেলে আমরা অবহেলিত। আর এই ঘাটে কিছুক্ষণ আগে এক ভাইয়ের মোবাইল হচ্ছে পকেট মার করে নিয়ে গেছে। তাহলে বোঝেন কি একটা অবস্থা। আল্লাহর নামে মেঘনা পাড়ি দেওয়ার পথে আমরা শুনেছি এই রুটে প্রচুর পরিমাণ ভোগান্তির মধ্যে পড়তে হয় লোকজনের, বিশেষ করে যখন নদীতে ঝড় আসে তখন বেশ বেহাল অবস্থা হয়ে যায়। বলতে গেলে প্রাণ রক্ষা করাই দায়। তাহলে বুঝেন কি পরিমাণ ঝুঁকি নিয়ে আমার দ্বীপ জেলা ভোলার মানুষ এভাবেই আসা যাওয়া করে থাকে চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার দ্বীপ জেলা ভোলায় পৌঁছে গিয়েছি। এ যেন অন্য রকম এক ভালো লাগা। এত দূর থেকে যখন নিজের জেলায় আসি তখন বেশ ভালো লাগে। সন্ধ্যা 6:45-এ পৌঁছে গিয়েছি দ্বীপ জেলা ভোলাতে। তো এবার উপরে যাবো। তো বন্ধুরা, আজ আমি খুবই ক্লান্ত, তাই এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।